ঢাকা ইউনিভার্সিটি তখন সে এরকম একজন ইন্স্যুরেন্সের ম্যানেজার হয়, তাকে সে বলে যে তুমি ইন্স্যুরেন্সে কাজ করো। এই লোক তার ম্যানেজারের কথা শুনে কাজ শুরু করতে গিয়ে যেটা দেখা গেছে যে অনেক সময় সে ক্লাসে আসতে পারে, অনেক সময় লেট হয়ে যায়। একটা সময় তার যে কেন লেট হচ্ছে, কেন সেই করতে পারতেছে না, তার পরিচয়টা বেড়ে গেছে বন্ধুদের কাছে, যে ও পাশাপাশি বিমাতে কাজ করে। তখন তার বন্ধুরা বলে তুই দালালি কর। ক্লাসে যখন ঢুকে সবাই একসাথে হয়ে বেরোয় যে দালাল করছে, বুঝছেন? বাট এই ছেলেটা অত্যন্ত ধৈর্য সহকারে এই সমস্ত কথাবার্তা শুনলো, কন্টিনিউয়াসলি কাজ করলো। অনার্স শেষ করে মাস্টার্স 5 বছর 6 বছরের মতো লাগছে। যখন সে মাস্টার্স শেষ করে বাই দিস টাইম ঢাকা শহরে সে তখন একটা ব্রাঞ্চ ম্যানেজার হয়ে গেছে। ঢাকা শহরে তার 2টা অ্যাপার্টমেন্ট দিচ্ছে এবং একটা ভালো গাড়ি। এখন ইন্টারেস্টিং হইল, যখন তার এই অবস্থা তখন তার বেশিরভাগ ফ্রেন্ড যারা তাকে দালাল বলে অভ্যাস করতো তারা তখন বেকার এবং চাকরি করছে। ছাত্র অবস্থায় বাপে টাকা দিচ্ছে, পাস করার পরে তো বাপে টাকা দিতে চায় না, তারও টাকা চাইতে লজ্জা লাগে। তখন এদের ভিতরে কেউ কেউ তার অফিসে এসে বলে দোস্ত অফিস খাওয়া পয়সা দেয়, তখন টাকা পয়সা দিত আর বলতো যে মনে আছে 4 বছর আগে ক্লাসে যখন ঢুকতাম তখন দালাল। এখন লজ্জা লাগে না দালালের কাছে এসে টাকা। আপনারা যারা এখানে মাত্র পাস করতেছেন বা অনেকটা দেখেন, আপনাদের কিন্তু পাশাপাশি এখানে যথেষ্ট ইনকাম করার সুযোগ আছে। যে সময় আপনি লেখাপড়া শেষ করিয়া বেকার থাকি, কেরিয়ার শুরু করার চিন্তা করি, বাই দিস টাইম কিন্তু আপনি এখানে সেট হয়ে যাবেন। আমি খালি একটা উদাহরণ বললাম, আরো অনেক উদাহরণ আমি তাহলে এটা লজ্জা পাওয়ার তো কিছু নাই, সরম পাওয়ার কিছু নেই। এই জন্য আপনারা অনেকে এই লজ্জা সরম পান এবং পরিচয় দিতে চান না, কাজ করেন। কিন্তু আমার অনুরোধ যে এগুলা ত্যাগ করে ভালোভাবে কাজ করেন, যে চ্যালেঞ্জ নিয়ে নামছেন সেই চ্যালেঞ্জটা পাবেন। আপনারা জানেন যে আমি ক্যানাডা সামিটে ছিলাম, আমার সাথে আমি যেহেতু একটু অন্য একটা বিদেশি কোম্পানিতে চাকরি করে ঢুকছিলাম, যে সময় ঢোকার কথা ছিল তার থেকে 4 বছর পরে যার ফলে ইউনিভার্সিটিতে আমার ক্লাসমেট অনেকেই সচিব হয়ে গেছে, অনেকে সচিব হয়ে রিটায়ারমেন্ট 60 বছর বয়সে। আর আমি যাদের সাথে ছিলাম তারা বাইরে সবাই অ্যাডমিশন ছিল বিভিন্ন মন্ত্রণালয়ের বাইরে। এখন এদের ভিতরে যদি মনে করেন কেউ যদি আমাকে বলে তোমার কি আফসোস হয় কিছু, বিশেষত আমার সাথে যারা ক্লোজ, আমি বললাম যে দেখো তুমি আমার লাইফস্টাইল দেখো, তোমার কি মনে হয় যে এই লাইফস্টাইলটা আমার আফসোস করার কিছু আছে? বর্তমানে স্কেলে 10টা সচিবের টাকা হালাল উপায় আমি হয়তো 10টা সচিব অনেক টাকা ইনকাম করতে পারে কিন্তু লিগালি বেতন স্কেলে যা পায় তার 10 গুণ টাকা আমি। তারা আজীবন যতগুলো দেশ ঘুরছেন তার থেকে কম দেশ আমি। এখন ওই দেশ ঘুরতে আমার টায়ার্ড ইচ্ছা। লিগ্যাল ওয়েতে যে অ্যাসেট করছি তারা তাদের নামে তার 4 ভাগের 1 ভাগ হয়তো বউ খালার নামে, এখন তো ওর নামও পাওয়া যায়, দুটো তো বউ ছেলে মেয়ে সহ যখন ধরে তখন কিন্তু বউ ছেলে মেয়ে সহ সম্পত্তি যার ফলে কিন্তু বউ ছেলে মেয়ের নামও করতে পারে। আগে বউয়ের নামে করতো, ধরলে কত শ্বশুর শাশুড়ি, এখন ওই কথা কেউ বললে শ্বশুর শাশুড়ি করে তোমার বিষয়
যে কারণে এখন কি করে দেবেন, এখন বেনামে। এবং এরকম বহু ঘটনা আমি দেখছি যে বেনামে করছে তারা বিশ্বাস করে প্রমাণ করার তো কিছু, আরে বিচার তো করা হচ্ছে দিতেও পারো, দিলেও তো ধরা পাবে না, তুমি এটা যে কইতেছো এই টাকা পাইছো, তাহলে আফসোস করার কিছু আছে। এই জন্য বলি যে ভাই আপনারা ভালো পেশায় আছেন, ভালো ইনকামের সুযোগ আছে, সব পথে মানুষের উপকার করার কথা, এখানে আপনাদের লজ্জা পাওয়ার কিছু না। সেইভাবে কাজ করেন, নিজেদের উন্নতি হবে, আমরা দেশের জন্য কিছু কাজ করি। এখন আসেন আমরা আমাদের প্রগতি লাইফের যা আপনারা জানেন শুনছেন ব্যাপারে, এবং যারা পুরাতন তারা দেখছেন যে আমরা কিন্তু গ্রাহকের স্বার্থ সবচেয়ে আগে রেখে আমরা কাজ করছি। এখন আগামী বছর কিছুটা রিস্ট্রাকচারিং আমাদের করতে হবে, আপনাদের কিছু পদ বিন্যাস হবে এবং আপনাদের কমিশন শিডিউলে কিছু রিস্ট্রাকচারিং হবে। এটাও কিন্তু আপনাদের বৃহত্তর স্বার্থ, সেটা ইতিমধ্যে আপনারা জানেন। আমরা একটা সার্কুলার দিচ্ছি কে কোথায় যেতে চান, যেটা বিনি সাহেব বলছেন। এখন কিন্তু আপনি জিএম হবেন, রিজিএম হবেন, এজিএম হবেন, এটা কিন্তু সম্পূর্ণ আপনার উপর নির্ভর করতেছে। কাউকে এই নভেম্বর ডিসেম্বরে 2 মাসে শেষ করে দিচ্ছে। আপনারা জানেন যে এখন মাঠ পর্যায়ে আমরা কিন্তু এখানে সর্বোচ্চ পদবি হবে জিএম, জানেন না? পদবিটা কি খারাপ? জি না, অনেক ভালো পদবি। সর্বক্ষেত্রে দেখেন ব্যাংক এবং বিমান খুব পাশাপাশি কাজ করে, তাই না? আপনি যদি হাইটা যান, যদি দেখেন যে উপর একটা বিল্ডিং কনস্ট্রাকশন হচ্ছে, যদি ভাড়া দিবেন, তাহলে হয়তো দেখুন সাইনবোর্ডে লেখা আছে ব্যাংক অবলিক বিমা অবলিক, তাই না? জি স্যার। ব্যাংকের পাশেই কিন্তু বিমা। জি স্যার। এই সিলেট শহরে সব ব্যাংকেরই কিন্তু জিএম বা জিএম পদমর্যাদার অবস্থা আছে, জি স্যার। যেহেতু বিভাগীয় সব। তা একটা ব্যাংকের জিএম এর লাইফস্টাইল দেখতে পাবেন, তার ভালো একটা অফিস আছে, একটা গাড়ি আছে, জি, এবং ভালো টাকা পয়সা, ভালো জায়গা। জি স্যার। এখন আমরা বিমান সামনে আপনাকে জিএম হবে, তার লাইফস্টাইল যদি ব্যাংকের জিএম এর মতো না হয়, তাহলে এই পদোন্নতি মানাবে? জি না। এই জন্যই কিন্তু আমরা একটা সার্কুলার দিচ্ছি। আমরা জানি যে আপনারা এটা করতে একটু সময় লাগবে, তাৎক্ষণিকভাবে পারবেন না। এই জন্য 24 সাল পর্যন্ত কিন্তু একটা প্ল্যান। আমি একটা উদাহরণ দিই, সালাউদ্দিন ওকে, উনি তো এখন এই চাকরি, ওরাও এই চাকরি, জাস্ট আপনাদের বোঝান বা ইয়ে লুৎফর সাহেব। আচ্ছা, লুৎফর সাহেবের ব্যবসা কত বছর কত হয়েছে? 2 কোটি 75 লাখ। আপনার অ্যাক্টিভ ম্যান পাওয়ার আমাদের টেকনিশিয়ান অ্যাক্টিভ টেকনিশিয়ান 35 রাইট। ওনার অ্যাক্টিভ ম্যান পাওয়ার ছিল 35 জন, তাতে উনি 2 কোটি 35 লক্ষ টাকা ব্যবসা করা হয়েছে। আমরা যে ফর্মুলা দিছি এখন, যে আপনি কথা ওনাকে আমরা যখন পদায়ন করবো, উনি যদি জিএম হয়, তাহলে জিএম হইলে তার 540 জন অ্যাক্টিভ এজেন্ট লাগবে, পারফেক্ট জিএম। এটা ওয়েটিং নিয়মের অঙ্গ। 35 জন লোক দিয়ে যদি উনি 2 কোটি 75 লাখ টাকা পায়, ওয়েটিং নিয়মের অঙ্গ হয় 2 কোটি 75 ভাগ 35 পূরণ 540, কত হবে? ভিডিও করতেছি কত প্ল্যান মনে হয় কি নিও টাকাটা ব্যয় করা ঠিক আছে। নিবুন করতে ভাগ 45 কোটি টাকা। ওনার যদি 45 কোটি টাকা ব্যবসা হয়, তার ইনকাম থাকে
যে ওনার লাইফস্টাইলটা এই ব্যাংকের জিএমএল থেকে কোনো অংশ কম হবে না। ব্যাংকের চেয়ারম্যানের সমান হবে। তা আমরা তো সেই পথে আপনাকে নিয়ে যাবো। তাহলে আপনি কেন এই কথা শুনবেন? কেন এই কথাটা মনে প্রাণে বিশ্বাস করবেন? পদবি সাবেন কিন্তু লাইফস্টাইল হবে ব্যাংকের কেরানি করতে, এটা ভালো জি না। না? পদবি জিএম হবে ব্যাংকের জিএম এর থেকে ভালো লাইফস্টাইল লিড করবে। আমরা তো সেই পথে নিয়ে যেতে চাচ্ছি। এটা তো আপনাকে বিশ্বাস করতে হবে, আপনার মাথায় নিতে হবে সেইভাবে কাজ। কিনতে নিয়েছি আসলে ভুলে নেই। আসলে ডিসিশন স্টোরেজ এগুলো আসলে আসলে ডিসিশন এখন দেখেন আমি কিন্তু না না আমি বলতেছি একটা উদাহরণ দিয়ে এক্সাম হয় আপত্তি নাই, কিন্তু আমি একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। দেখেন আমরা যে পথে ধাবিত করতে চাচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে উনার ইনকামটা কোথায় গেল? তাহলে আপনারা বলুন আপনি কত করছিলেন? 1,100,000 এক কিলো কত? 13 জন ভাগ করেন, ভাগ করেন ইয়া পুরো করে এই করে বোন হইলে 6,68 লাখ। হ্যাঁ 6,68 লাখ। 13 জন লোক নিয়ে যদি 1 কোটি টাকা হয় 540 জন লোক নিয়ে কয় কোটি? 58 কোটি টাকা। তাহলে আপনার 58 কোটি টাকা যদি প্রিমিয়াম আপনার হয় এই সেটআপ যদি করতে পারেন তাহলে আপনি কোথায়? 1,66 লাখ। কে কোথায় যাবেন আপনাদের? এটা আমার জানা পথ খোলা আছে। আমার যেহেতু একই গাড়ি পাল্লা নিয়ে মাপবো আমি সবাই, এই জন্য একটা ক্রাইটেরিয়া দিচ্ছি। আপনারা যারা কথা আছেন এই কথাটা তাদের জন্য দিন আপনি। এখন দেখেন আমি নিজেকে জ্যোতিষ ইন্স্যুরেন্স জ্যোতিষ দাবি করি। যারা আপনারা আমাদের শুনছেন তারা জানেন যে জ্যোতিষ আমাদের যেরকম পত্রিকায় দেখেন জ্যোতিষ নিতন দেওয়া দৃষ্টি আপনার চেহারা দেখে আপনার ভবিষ্যৎ বলে দিবে। আমি ইন্স্যুরেন্স জগতে নিজেকে জ্যোতিষ দাবি করি। কারণ হলো আমি আমার এই দিব্য শাস্ত্রে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ইন্স্যুরেন্স সেক্টরের ভবিষ্যৎ এখানে কি কি হবে। জ্যোতিষ যেরকম হাত থেকে বলে যে ভাই সর্বনাশ, আপনি তো রাহু গ্রাস, আগামী বছর বড় বিপদ। মিটিং শেষ হয়েছিল, মিটিং শেষ হয়ে বলে না যে আমি খুব তারা দেখতেছি আপনি, কারণ আপনি দেখতে পারবেন না কিন্তু জ্যোতিষ হাতে দেখা যায় কিন্তু দেখতে পাচ্ছেন। আমিও কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরের দেখতে পাচ্ছি, যে কারণে ওনাদেরকে আমি 8 বছর আগে আসার পরে থেকে কিছু কিছু কথা বলছি যে ভাই আপনারা এই যেমন একটা বলছে কি তাল গাছ আর বড় গাছ, এই শব্দটা আমার কাছে শুনছেন না? খুব কি কি তাল গাছ আর বট গাছ। তাল গাছ আছেন ভাই বট গাছ, জি স্যার, জি স্যার। এবং যাতে আপনারা বট গাছ হইতে পারেন তার জন্য তখন কিন্তু আমি একটা পিরামিড স্ট্রাকচারের ফর্মুলা দিচ্ছি। জি স্যার, জি স্যার। আজকে 8 বছর পরে ইনফ্রাস্ট্রাকচার হলো কি 1:5। পিরামিড স্ট্রাকচার করতে হবে এবং উপর লেভেলে 1:2। স্যার জি স্যার, তাহলে আমি 8 বছর আগে যে ভবিষ্যৎবাণী করছি বলছেন না? জি স্যার, তাহলে কি জ্যোতিষ দাবি করতে পারছি? জি স্যার। এবং তখন কেন বলছিলাম যে দেখেন 1:2 এই জন্য করে যে আরেকটা কথা আপনাদের লোককে প্রবলেম বলছিলাম যে গেঞ্জি নিচে ড্রেস নাই, তাই বলছিলাম। জি স্যার, এই যে দেখেন আমি আমার কোট পরা আছে, কোটটা যদি খুলে ফেলি তাহলে শার্ট পরা থাকবে, তখনও ভদ্র মানুষ হিসেবে বিবেচিত হবে।
তাহলে গেঞ্জি তাহলে গেঞ্জিটা থাকবে, তখনও ইজ্জত সম্মান কিছুটা হলেও থাকবে। জি স্যার এখন মনে করেন আমি কোট আর শার্ট খুলে প্যান্ট আছে, জুতো আছে, হাতে ঘড়ি আছে, আমি এতে বাইরে গেলাম মনে করেন অফিসে। এই রাস্তায় যাওয়ার পথে আমাকে এই অবস্থায় কি এটা তারা কি মনে করবে? কতটা খারাপ মনে আছে কোনো কারণে শার্টটা এমন মনে করেন গেঞ্জি ভিড়ে নিয়ে যদি আমি যাচ্ছিলাম, তাহলে এই পথে যতজন আমাকে দেখবে সবাই তাকাবে এবং তারা এক বাক্য মনে করবে যে এই লোকটা তাই আছে। জি স্যার আমি কিন্তু যেহেতু আমি জানতাম যে ভবিষ্যৎ কি হবে, এই জন্য বলছিলাম যে ভাই গেঞ্জি নিচে ড্রেস নাই, 1:2 এর নিচে বিরাট স্ট্রাকচার, যদি 1:2 কত দিকে করতে আজকে ইন্টার 1:3 মাত্রায় খুব কষ্ট হয়ে পাবো। জি না এই জন্য বলি যে ভাই যেহেতু আমি ভবিষ্যৎ দেখতে পাই দেশের মতো, সামনে আরো কিছু নিয়ম শৃঙ্খলার বিষয় আসতেছে। কাজেই আমরা যে কথাগুলো বলি, যে নিয়ম কানুনগুলো আমাদের বলতেছি, এটা যদি মেনে চলেন, ভবিষ্যতে ইন্স্যুরেন্স সেক্টর যেখানে যাবে সেখানে আপনাদের কোনো প্রবলেম হবে না, নিজেদেরকে সেইভাবে অভ্যস্ত করতে পারবেন এবং এই যে ইন্স্যুরেন্স সেক্টরটা ভালো দিকে যাচ্ছে সেই ভালো অংশীদার কিন্তু আপনারা এবং সেই ভালো বেনিফিট কিন্তু আপনারা, এই জন্যই কিন্তু আমরা আপনাদেরকে বারবার একজন অভিভাবক হিসেবে আপনারা যারা অনেকে বাবা মা আছেন, তাদের ছেলে মেয়ে আছে, দেখেন বাবা মা প্রধানত দায়িত্ব দিয়ে থাকে যাতে এই ছেলে মেয়েরা সঠিকভাবে মানুষ হতে, এটি আমরা তাকে সেইভাবে গাইড করি। একটা ভালো স্কুলে ভর্তি করার জন্য দেখেন প্রাইভেট টিউটর রাখি, নিজেরা দেখা করি, তারপরে ভালো স্কুলে দিই, কোনো সময় বড় সে যদি বিপদে যেতে চায় তাকে আমরা বুঝায় সঠিক কথা আনতে চাই, যখন বুঝায় কারণ হয় তখন শাসন করি। উদ্দেশ্য কি? বাবা মা যখন তার সন্তানকে শাসন করে তখন উদ্দেশ্যটা কি? আমরা যারা ধরেন এখানে আপনাদের গার্জিয়ানের রোল প্লে করতেছি, আমাদের তো একটা নৈতিক দায়িত্ব আছে, যেটা আপনারা যাদের জীবনে ভালোভাবে এস্টাবলিশ করতে পারবেন। যখন আপনারা আমাদের কথাবার্তা শুনে মোটিভেশন শুনে একটা প্রাইজ ঘোষণা করবেন, যাতে আপনারা এই প্রাইজের দিতে একটা পর্যায়ে অনেক সময় আমরা আপনাদেরকে একটু পানিশমেন্ট দেওয়ার চেষ্টা করি, কেন যে না আপনাদের সঠিক গার্জিয়ানের প্রতি এই বিশ্বাসটা আপনাদের যে না উনি আমাদের মঙ্গল চান, উনি আমাদের ভালো চান, যেভাবে গাইড করেন আমাদের ভালো চান। হয়তো আপনি এই মুহূর্তে বুঝতে পারতেছেন না, কিন্তু যে সময় আপনি বুঝবেন তখন আর আপনার সময় নেই, যে কারণে গার্জিয়ানরা কিন্তু এখানে এই রোল করবে। তো আমরা যে দায়িত্ব নিচ্ছি আপনাদের, যে আপনারা যারা প্রযুক্তি ইন্স্যুরেন্সে কাজ করবেন তারা যাতে প্রত্যেকেই ভালো থাকে, প্রত্যেকেই ভবিষ্যৎটা সুন্দর করতে পারেন এবং আপনাদের মাধ্যমে যারা আমাদের গ্রাহকরা বেনিফিটেড হয়, আমরা সেই লক্ষ্যে কিন্তু কাজ করতে পারছি, যাতে আমাদের মধ্যে আস্থা আপনাদের রাখতে হবে এবং সেই লক্ষ্যে। তো যাক, কথা বাড়াবো না, সেটা বেঁচে গেছে, আপনারা অনেক কথা আছেন। তো আমার মনে হয় ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ ভবিষ্যতে দেখা হবে এবং জানুয়ারি মাসে যে রিস্ট্রাকচারিং আমরা যাচ্ছি এটাকে আপনারা খুব পজিটিভলি নেবেন এবং সেইভাবে ইমপ্লিমেন্ট করবেন, তাহলে ইনশাআল্লাহ আমরা কোনো সমস্যা হবে না। সেটাকে আশা করতে পারি আপনাদের কাছে ইনশাআল্লাহ। আর এই বছরের শেষ 2 মাস যে টার্গেট এই নভেম্বরে দিলেন সেটা হবে তো আপনাদের নাকি? ইনশাআল্লাহ। তাহলে এটা যদি সেভাবে